আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। এলাম আপনাদের সঙ্গে কথা বলতে। আজকে একটি ভিডিও রিভিউ করব। আ প্রফেসর ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টের যিনি হেড অব দ্য ডিপার্টমেন্ট, তার সম্প্রতি চ্যানেল 24 যে চ্যানেলটি রয়েছে সেখানে একটি অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন এবং সেখানে তিনি যে তথ্যগুলো উপস্থাপন করেছেন সাধারণ মানুষের জন্যে আ সেই তথ্যগুলো বিজ্ঞানসম্মত নয় বা আম খানিকটা বলতে হবে যে তিনি যেইভাবে এগুলোকে উপস্থাপন করেছেন সেটা আসলে যৌক্তিক উপস্থাপন হয়নি। সেটা সঠিক কাজ হয়নি আসলে। কেন বিস্তারিত আপনারা একটু পরে আমার বিস্তারিত আলোচনা থেকে বুঝতে পারবেন। তো উনার সেই ভিডিওটিকে নিয়ে আজকে আমি একটা রিভিউ করব। তো চলুন উনার ভিডিওর দিকে যাই ১ম এ। তো এই ছিল সেই আ ভিডিওটি চ্যানেল 24 এর একটি অনুষ্ঠান। উম আ সুরক্ষায় প্রতিদিন নামে অনুষ্ঠানটি। তো সেখানে তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন। তো আমি আপনাদেরকে আম এই ভিডিওটি ১ম এ দেখাবো এবং সেখানে সামান্য কিছু আলোচনার সঙ্গে, সঙ্গে কিছু কথা মনে রাখতে বলব। এবং ভিডিওর শেষের অংশে আমি আ ওই যে তথ্যগুলো মনে রাখতে বলেছিলাম সেগুলোকে ব্যবহার করে আপনাদের সামনে প্রমাণ করব যে উনি আসলে আমাদের সাধারণ মানুষের সামনে যে তথ্য দিচ্ছেন সেটা আসলে অ্যা সম্পূর্ণ চিত্র নয় এবং ওনার যে দৃষ্টিভঙ্গি বা উনি যেই মতামত নিজে ধারণ করেন সেটাও আসলে বিজ্ঞানসম্মত মতামত নয়। তো চলুন তাহলে শুরু করি। যে আসলে এটা কিন্তু খুব সত্যিকার অর্থেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, শুরু করার আগে আরেকটা কথা বলে নিই। অনেকেই এই আ প্রশ্ন করতে পারেন, মনের মধ্যে ভাবতে পারেন যে, আমি কেন উনার কথাকেই, উনার ভিডিওগুলোকে বারবার রিভিউ করছি? ব্যক্তিগতভাবে আমি উনাকে চিনি না বা কিন্তু যদ্দূর উনার সম্পর্কে জানি, উনার যে ছাত্র যারা বা উনার সহকর্মী যারা এইরকম কারো সঙ্গে আমার কথা হয়েছে এবং তারা সকলেই দাবি করেন উনি মানুষ হিসেবে অত্যন্ত ভদ্রলোক। অর্থাৎ উনার মনের মধ্যে কোনো এম দূরভিসন্ধি আছে, আ সেটা আমার কাছে প্রমাণিত নয়। তবে সমস্যা হচ্ছে যে তিনি যে তথ্যগুলো আমাদের সামনে যেভাবে উপস্থাপন করছেন, এটা হয় হতে হবে অজ্ঞতাপ্রসূত অথবা দূরভিসন্ধিমূলক। এর বাইরে আমি আর কোনো উপায় খুঁজে পাই না। তো যদি অজ্ঞতাপ্রসূত হয় তাহলে একজন প্রফেসর হয়ে এই অজ্ঞতা উনার এই বিষয়ে না জানাটা গ্রহণযোগ্য নয়। আর সঙ্গে যদি এটা আ অন্যটা হয়, অজ্ঞতাপ্রসূত না হয়, তাহলে হচ্ছে দূরভিসন্ধিমূলক। সেটা তো আরো খারাপ কথা। তো আমি কোনটাকেই নিশ্চিত করে বলছি না যে এটা এই কারণেই উনি বলছেন। কিন্তু আম আপনাদের সামনে আশা করি এই বিষয়গুলো আলোচনাটা শেষ হলে পরিষ্কার হয়ে যাবে। আর এখন উনাকে আম যে উনার ভিডিওকে রিভিউ করার আরেকটা বড় কারণ হচ্ছে যে উনি যেহেতু ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাতে উনার কথাকে সবাই বেদবাক্যের মতন সত্য বলে বিশ্বাস করে। তো সুতরাং উনার কথার ওজন অনেক বেড়ে গিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে উনি আ নিজে সেটা হয়তো অনুভব করেন না। সেজন্যে কথা এমনভাবে বলেন যেটা হয়তো একজন আম আ লোক যে আসলে চিকিৎসা বিজ্ঞানে প্রশিক্ষিত নয়, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে যার শিক্ষা নেই, সে হয়তো এইরকম ভাষায় কথা বলতে পারে। তো এই দাবিটাও আমি আপনাদের পরে প্রমাণ করে দেখাবো। আর দ্বিত ৩য় যে কারণটি সেটি হলো যে আ উনি ভুল তথ্য প্রদান করার মাধ্যমে আসলে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। তো উনি ডায়াবেটিসের যে চিকিৎসার কথা বলেন, সেই চিকিৎসা অনুসরণ করলে বা এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে ব্যাখ্যা তিনি দিয়েছিলেন, এই উনার এই চিকিৎসাগুলো অনুসরণ করলে মানুষের উপকারের থেকে ক্ষতি বেশি হবে। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস রোগীরা যদি উনার তথ্য মতে, উনার পরামর্শ মতে জীবন পরিচালনা করেন, তাহলে তাদের কবরের দিকে যাওয়াটা দ্রুততর হবে। তাদের অকাল মৃত্যু হবে। তো সেজন্যেই আমি এই প্রতিবাদটা করছি। আর আরেকটা উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একটা সাপকে মারতে গেলে শুধু সাপের মাথাটাকে যদি থেতলে দিতে পারি, তাহলে আর বাকি দেহটা নিয়ে চিন্তা করতে হয় না। তো আ আমাদের দেশে টাইপ 2 ডায়াবেটিস রোগের চিকিৎসা ব্যবস্থায় যে উম অপচিকিৎসা চলছে এবং যেই ডাক্তাররা মিলে এই যে এন্ডোক্রিনোলজিস্ট, ডায়াবেটিল ডায়াবেটোলজিস্ট এরা সকলে মিলে যে অপচিকিৎসা করছেন সেটাকে আমি একটা সাপের মতন করে দেখি। যে এই সাপ আমাদের দেশকে অ্যাম কামড়ে ধরেছে বা এই আমাদের দেশের ডায়াবেটিস আক্রান্ত মানুষগুলোকে ছোবল দিয়ে মেরে ফেলছে। তো এই সাপটিকে যদি মেরে ফেলতে হয়
তাহলে তার মাথা থেতলে দিলেই সবথেকে অ্যা দ্রুত সেটা করা যাবে। আর আমি ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদকে সেই সাপের মাথা বলে বিবেচনা করি। সুতরাং যদি উনার এই কথাগুলোকে মিথ্যা প্রমাণ করে আপনাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে আশা করি অন্য ডাক্তার যারা রয়েছেন, তারাও আ অনুভব করবেন, বুঝতে পারবেন যে উনার কথায় কোথায় ভুল। আর উনি যদি আমার উপস্থাপিত তথ্য থেকে উনার ভুলটা ধরতে পারেন, তাহলে অ্যাম অতি মানে রাতারাতি আসলে আমাদের দেশ থেকে টাইপ 2 ডায়াবেটিস রোগের যে অপচিকিৎসা চলছে, সেই অপচিকিৎসা দূরীভূত হবে বলে আমি বিশ্বাস করি। তো সেজন্যেই উনারকে এই বারবার রিভিউ করা। তো আমি ব্যক্তিগতভাবে উনাকে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ফল ভালো হয়নি। উনার আম উনাকে Facebook এ মেসেজ দিয়েছিলাম আম প্রমাণসহ যে উনি যে কথা বলছেন সেগুলো ভুল। কিন্তু উনি তার কোনো জবাব দেননি। তারপরে ২য় যে কাজটি করেছিলাম যে উনার একটা Facebook পেজ আছে। সেখানে আমি পেজটিকে লাইক করে দিয়ে উনি যে বিভিন্ন জায়গায় গিয়ে কথাবার্তা বলেন, সেই কথাগুলোর ভুলগুলোকে কমেন্ট করে উনাকে বোঝানোর চেষ্টা করেছি। সম্প্রতি তিনি এই যে অনুষ্ঠানটা রেকর্ড হয়েছে তারপরে এটা সমালোচনা করার পরে দেখেছি যে তিনি আমাকে উনার পেজ থেকে ব্লক করে দিয়েছেন। তো যার কারণে আমি উনার পেজে আর দেখতে পাচ্ছি না। তাতে একটা জিনিস প্রমাণিত হয় যে আমি যে এই কথাগুলো বলি, উনার বিরোধিতা করি এটা উনি জানেন। তো জানার পরেও এই যে বিষয়গুলো সম্পর্কে আমাকে যে চ্যালেঞ্জ করা, আমাকে প্রশ্ন করা যে আমি এই যদি উনার কথা সঠিক হয় তাহলে আমার কথা ভুল। আর যদি তাই হয় তাহলে আমি কেন বারবার এই ভুল কথাগুলো বলছি সেটা তো উনার আমাকে জিজ্ঞেস করা উচিত। আর বিশেষ করে কেটোজেনিক ডায়েট সম্পর্কে উনি কথাগুলো বলেন। আর কেটোজেনিক ডায়েট সম্পর্কে আমার প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ রয়েছে। সুতরাং উনার এই কথাটা মাথায় রেখে আমাকে প্রশ্ন করা উচিত। অথচ উনি সেটা না করে আমাকে ব্লক করে দিয়েছেন। আম এবং সে কারণে এখন এইভাবে উনাকে খানিকটা আম আ যে পর্যালোচনা না করলে অ্যা এক অর্থে হয়তো অনেকে মনে করবেন যে উনাকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু যদি সেভাবে পর্যালোচনা না করি তাহলে উনি যে মানুষ মেরে ফেলছেন, ডায়াবেটিস রোগীদেরকে যে উনি খুন করে ফেলছেন, তার তো সমাধান করতে পারছি না। সেটাকে থামাতে পারছি না। তো সেজন্যই আমি উনার এই ভিডিওগুলোকে রিভিউ করছি। যাই হোক চলুন এবারে তাহলে কথাগুলো শুনি। যে আ একই পরিবারের মধ্যে যদি একজন ডায়াবেটিক রোগী থাকে, তাহলে তার খাওয়া-দাওয়া সবকিছু মিলে কিন্তু আসলে একটা আ মানে তৈরি হয় যে আসলে তার জন্য আলাদা খাবার তৈরি করতে হবে কিনা, তার সাথে অন্যদের সাথে যে খাবার-দাবার মিলগুলো, সময়ের সাথে সম্পৃক্ততা। এই তো এই জিনিসগুলো নিয়ে এই ডাক্তার অমিত হাসান, উনি উপস্থাপক। উনাকেও ব্যক্তিগতভাবে আমি চিনি না। কিন্তু উনার কথাবার্তা শুনে অত্যন্ত আমার কি বলব? উনাকে একজন বুদ্ধিহীন লোক বলে মনে হলো। কারণ হচ্ছে একজন অসুস্থ মানুষ এবং একজন সুস্থ মানুষ এই দুজনের খাদ্যাভ্যাস তো এক না হওয়ারই কথা। যুক্তিতেই তো এটা আমরা বুঝতে পারি, তাই না? এক্ষেত্রে সুস্থ মানুষ বিশেষ করে যদি তার অসুখটা হয় খাদ্যভিত্তিক। কেমন? টাইপ 2 ডায়াবেটিস রোগটাই কি? রোগটা হচ্ছে রক্তের মধ্যে চিনি থাকে অনিয়ন্ত্রিত। তাই না? চিনির মাত্রা বেড়ে যায়। তো চিনিটা আসে কোত্থেকে? খাবার থেকে। যেই খাবার আমরা খাচ্ছি, সেই খাবার থেকে চিনি আসে। এখন খাবারের কোন অংশ থেকে চিনি আসে? খাবারের শুধুমাত্র শর্করা অংশ থেকেই আমরা চিনিটা পাই। প্রোটিন থেকে, ফ্যাট থেকে চিনিটা আসে না। তো তাহলে খাবারের যেই অংশটা একজন অসুস্থ মানুষের দেহ নিতে পারছে না, একটা অসুস্থ মানুষের দেহে যেটা গিয়ে ক্ষতি করে তাকে সেই খাবারটা না খাওয়ানোটাই তো যৌক্তিক কথা, তাই না? এবং তাকে সেই খাবারটা খাওয়ানো যাবে না, এই ব্যাপারটা নিয়ে তো কারো প্রশ্ন মনে আসারই কথা না। ধরুন বাদাম যদি কারো দেহে সহ্য না হয়, বাদাম খেলে অ্যালার্জি হয়, তাকে ডাক্তাররা কি বলেন? আপনি বাদাম খাবেন না। তাকে তো বলা হয় না যে, না আপনাকে সুষম খাবার খেতে হবে, বাদামও আপনাকে প্রতিদিন খেতেই হবে বা অন্যরা যেরকম স্বাধীনভাবে বাদাম খায় আপনাকেও খেতেই হবে। এ কথা কেউ বলেন না এবং সেটাই যৌক্তিক। কারণ বাদামের যার অ্যালার্জি রয়েছে তাকে বাদাম খাওয়ানো যাবে না। তো যেই পরিবারে তিনি আম আছেন এই মানুষটি, সেই পরিবারের সবাই বাদাম খেলেও উনি খেতে পারবেন না। উনার জন্যে ভিন্ন ব্যবস্থা রাখতে হবে। তো ঠিক একইভাবে ডায়াবেটিস আক্রান্ত মানুষটি অসুস্থ এবং তার দেহে শর্করা জাতীয় খাবারটা সহ্য হয় না। তাহলে তাকে শর্করা ছাড়া যে খাবার সেগুলো খাওয়াতে হবে। তার খাদ্যাভ্যাস পরিবর্তন হবে, তার খাবারের সময় পরিবর্তন হবে। এটা তো স্বাভাবিক কথা। এটাতে মানে প্রশ্ন তোলার কি আছে? যৌক্তিক কোনো কারণ তো নেই। কিন্তু তুললেন এবং তারপরে দেখুন এবারে ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের জবাবটা। এই প্রশ্নটি বাস্তবিক একটি প্রশ্ন উনি করেছেন। জি, অনেক তো সেই ধন্যবাদ। জায়গাটি যদি হ্যাঁ, অনেক বলতেন একটু ধন্যবাদ আমাদের। দর্শক, আপনি প্রশ্ন করেছেন যে আপনার মায়ের খাওয়া-দাওয়া সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আসলে ডায়াবেটিক ডায়েট বলে কিন্তু পৃথিবীতে কিছু নেই আসলে। হুম। এটা একটা মানে একজন চিকিৎসক হিসেবে এই কথাটা বলা কতটা যৌক্তিক হলো আপনারাই বিচার করুন। কারণ হচ্ছে ডায়াবেটিস রোগটাই হচ্ছে খাদ্যভিত্তিক স অসুখ। খাদ্যের শর্করা আমার রক্তে বেশি জমে যায়।
খাদ্যে শর্করা যদি আমি না খাই, তাহলে রক্তে এই চিনিটা আসে না। তো তাহলে উনিও আম ডায়াবেটিস রোগটা তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটা একটা খাদ্য নির্ভর অসুখ এবং তাহলে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। সাধারণ মানুষের, সুস্থ মানুষের খাদ্য অভ্যাস উনার ক্ষেত্রে চলবে না। কিন্তু উনার কাছে মনে হলো ডায়াবেটিসের জন্য কিন্তু কোনো বিশেষ খাদ্য অভ্যাস নাই। হুম। ডায়াবেটিক ডায়েট হচ্ছে হেলদি ডায়েট। জি, জি, জি। সুষম খাদ্যের কথা আপনি শুনেছেন। সেই সুষম খাদ্য সুষম খাদ্যে যাওয়ার আগে হেলদি ডায়েট শব্দটাকে ব্যবহার করলেন তিনি। হেলদি ডায়েট তো একেকজনের জন্য একেকটা। যার দেহে শর্করা সহ্য হচ্ছে না, তাকে আপনি এই শর্করা খাইয়ে তারপরে যদি দাবি করেন এটা হেলদি, সেটা কি ঠিক হবে? যার দেহে বাদাম সহ্য হয় না, তাকে কি বাদাম খাইয়ে যদি বলেন যে এটা হেলদি অথচ লোকটা তখন দমবন্ধ হয়ে মারা যাচ্ছে, সেটা কি ঠিক হবে? না, ঠিক হবে না। তাহলে হেলদি ডায়েট যদি টাইপ 2 ডায়াবেটিকের জন্য হেলদি ডায়েট হতে হয় তাহলে হতে হবে এমন ডায়েট যেটা তার দেহে কোনো ক্ষতি করে না। যেটা হচ্ছে শর্করা বর্জিত খাদ্য। তো তাহলে সাধারণ একজন সুস্থ মানুষের জন্য যে এটা হেলদি ডায়েট, সেটাই একজন টাইপ 2 ডায়াবেটিক রোগীকে খেতে হবে। এরকম দাবি করাটা বোকামি। সবসময় ছোটবেলা থেকে যেরকম শুনে জি, জি। এসেছেন যে সুষম খাদ্য আমাদের শরীর গঠন করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা জি, জি, জি। আমাদের দেয় এবং সুষম খাদ্য সম্পর্কে ছোটবেলায় যে ধারণা আমরা শিখেছিলাম, সেই ধারণা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। আমি যখন ছোট ছিলাম, তখন আমি আমার স্কুলের বইতে সুষম খাদ্য সম্পর্কে শিখেছিলাম যে, সুষম খাদ্যের ৬ টি উপাদান রয়েছে। ৬ টি। তো শর্করা ছিল ১ নম্বর, তারপরে ছিল আমিষ, তারপরে চর্বি, তারপরে ছিল আম আ ভিটামিন, তারপরে খনিজ লবণ এবং পানি। এই ৬ টি জিনিস ছিল সুষম খাদ্যের অংশ। কিন্তু ২০০৫ সালে আমেরিকার যে ইনস্টিটিউট অফ হেলথ সেটার নাম তখন ছিল ইনস্টিটিউট অফ মেডিসিন সম্ভবত। তারা একটি প্রচারপত্রে বা একটি গবেষণাপত্রের মাধ্যমে ঘোষণা করেন যে, শর্করা মানুষের জন্যে আর অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান নয়। তার কারণ কি? কারণ হচ্ছে মানুষের দেহ শর্করা যদি আমরা না খাই, তাহলে শর্করার প্রয়োজনে আমাদের কলিজা নিজেই এই শর্করা উৎপাদন করে নিতে পারে। গ্লুকোজ যেটা আমাদের দেহে শক্তি উৎপাদনের জন্য আমরা ব্যবহার করতে পারি, সেই গ্লুকোজ কিন্তু আমাদের কলিজার ভেতরে প্রস্তুত হয়, তৈরি হয়। তো যদি দেহ কোনো জিনিস তৈরি করতে পারে, সেই জিনিসটাকে বাইরে থেকে আর খাওয়াটা অত্যাবশ্যক নয়। মানে খেলে আমরা যারা সুস্থ আছি তারা হয়তো সয়ে মানে তাদের দেহে সয়ে যায়, তারা সেখান থেকে শক্তি পায়, সেটা ভালো কথা। কিন্তু যিনি অসুস্থ তাকে এটা খেতেই হবে তা নয়। কারণ এটা প্রয়োজনে দেহ নিজে তৈরি করতে পারে। আর প্রয়োজনে যেটা তৈরি করে সেটা হচ্ছে এটাকে ইংরেজিতে বলা হয় ডিমান্ড ড্রিভেন অর্থাৎ চাহিদা নিয়ন্ত্রিত আম উৎপাদন। যতটুকু চাই ততটুকু তৈরি করে দেবে আমাদের কলিজা, বেশি দেবে না। ফলে অতিরিক্ত চিনির কারণে যে অসুবিধাগুলো সেগুলো হবে না। তো তাহলে সুষম খাদ্য অভ্যাস যেটা ছোটবেলায় আমরা শিখে এসেছিলাম, সেটাকে যদি উনি সুষম খাদ্য অভ্যাস বলেন তাহলে সুষম খাদ্যের যে সংজ্ঞা সেটা যে পরিবর্তন হয়েছে সেটা সম্পর্কেও তিনি অবহিত নন বলে মনে হচ্ছে। মানুষের শরীরকে সুস্থ রাখে সুষম খাদ্য। কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন যে ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছে, রুটি খাওয়া জি, বন্ধ জি, করে জি, দিচ্ছে, সেটাই। মাখন খাচ্ছে, ঘি খাচ্ছে। এ পর্যন্ত শুনে এই কথাগুলো আপনাদেরকে আমি খেয়াল রাখতে বলব। ৪ টে ধরনের খাবারের কথা তিনি বললেন। ভাত, রুটি এটা খাওয়া বন্ধ করে দেওয়াটা উনার মতে খারাপ। অর্থাৎ এগুলো খেয়ে যাওয়াটা বা এগুলোকে রি কি যেন? রীতিমতো আম খাওয়া, প্রতিদিন খাওয়াটা উনার মতে উপকারী। সঙ্গে ঘি, মাখন এগুলো খাওয়াটাকে উনি বলছেন ক্ষতিকর। সেই ইঙ্গিতেই কথাটা বলছেন। ডেইলি ৪ টা করে ডিমের কুসুম খাচ্ছে। ডিমের কুসুম খাওয়াটাও তাহলে ক্ষতিকর। এখন এই রকমের তথ্য, এই যে একটা জিনিস খাওয়া ভালো বা দরকার আর অন্য জিনিসটা খাওয়া ভালো নয় বা ক্ষতিকর, এই তথ্যগুলো কিন্তু আমরা গবেষণা থেকে পাই। তো উনাকে তাহলে একটা নির্ভরযোগ্য গবেষণা থেকে দেখাতে হবে যে উনার এই যুক্তিটা, এই দাবিটা সঠিক। তো চলুন দেখি আমরা পরবর্তীতে সেরকম কোনো প্রমাণ পাই কিনা। কেমন? জি। তো নানান রকম উদ্ভট সমস্ত ফ্যাট ডায়েট বলি আমরা এগুলোকে। আরেকটা জিনিস বলা হয় এটাকে কেটো ডায়েট বলা হয়। শব্দটা কেটো ডায়েট নয়। শব্দটা হচ্ছে কিটো ডায়েট। কিটোন আমাদের লিভার থেকে চর্বি ভাঙার প্রক্রিয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কিটোন নামে একটি জিনিস উৎপাদন হয় এবং সেই জিনিসটি থেকেই এই কিটোজেনিক ডায়েটের নাম এসেছে। সেজন্য শব্দটা হচ্ছে কিটো ডায়েট, নট কেটো ডায়েট। আম আমি কিটোজেনিক ডায়েট বা কিটোজেনিক নিউট্রিশন নিয়ে ৬ মাসের একটি অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স করেছি এবং এজন্য অনেক পয়সা খরচ করেছি। তো আমার সামনে কেউ যদি কিটো ডায়েটকে কেটো ডায়েট বলে তাহলে আমার একটু গাত্রদাহ হয়। তো সেটা পরিষ্কার করে নিলাম। তো যে জি, জি। গবেষণাগুলো দেখা যাচ্ছে প্রায়
25,000 পেশেন্টকে নিয়ে একটা গবেষণা হয়েছে এবং সেটা জি। ইউরোপিয়ান যে কার্ডিওলজি অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন দেখা এখানে ২৫,০০০ অংশগ্রহণকারী নিয়ে একটি গবেষণা হয়েছে বলতে হবে। ২৫,০০০ পেশেন্ট নিয়ে নয়। হ্যাঁ? আ পেশেন্ট মানে তো হচ্ছে রোগী। রোগীদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়। রোগীদেরকে হাসপাতালের বা চিকিৎসকরা করেন, কি বলে যে চিকিৎসা দেন। কিন্তু যার অসুখ নেই তিনি হচ্ছেন আ একটা গবেষণায় অংশগ্রহণকারী। তাকে রোগী বলা ঠিক হয় না। আর আ এই যে গবেষণাটির কথা বলছেন, আমরা এই গবেষণাটি নিয়ে একটু আলোচনা করব। সুতরাং মন দিয়ে কথাগুলো শুনবেন। যাচ্ছে আচ্ছা। যারা এই ধরনের লো কার্বোহাইড্রেট ডায়েট খায়, যেমন ওনার মাকে যেরকম সাজেস্ট করা হয়েছে হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। রকম রেস্ট্রিকশন, সেই লো কার্বোহাইড্রেট ডায়েট খাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি আসলে 52% বেড়ে বেড়ে যাচ্ছে। যায়। এই যে কথাটি তিনি বললেন যে, লো কার্বোহাইড্রেট ডায়েট খাওয়ানোর কারণে দেখা যাচ্ছে যে ৫২% হৃদরোগে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে। তিনি ২৫,০০০ অংশগ্রহণকারীকে নিয়ে যে গবেষণাটির কথা বললেন, সেই গবেষণা কিন্তু এই শর্করা কমিয়ে খাওয়ার কারণে মৃত্যু সংখ্যা বেড়েছে, এই দাবি করেনি। এটা একেবারেই একটা উনার তরফ থেকে একটা মিথ্যা দাবি। হতে পারে যে উনি ওই গবেষণাটিকে সঠিকভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি বা ভুলভাবে উপস্থাপন করলেন, সেটাও তো একটা ভুল এবং মারাত্মক ভুল। কারণ হচ্ছে আ এই রকমের গবেষণা, যেই গবেষণাটির কথা তিনি উল্লেখ করলেন ২৫,০০০ অংশগ্রহণকারী নিয়ে যে গবেষণাটি, এই রকমের গবেষণাটা বা উনি যেই গবেষণাটির কথা বলেছেন স্পেসিফিক্যালি সেই গবেষণাটা আসলে একটি পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা। পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা মানে হচ্ছে এটা পরীক্ষা ভিত্তিক নয়। পরীক্ষা ভিত্তিক গবেষণাতে যেটা করা হয় সেটা হচ্ছে যে যারা অংশ নেয় তাদেরকে কিছু পরিবর্তন করতে বলা হয়। আপনি এটা খাবেন, আপনি এটা খাবেন না। তারপরে এরকমভাবে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে পরিবর্তন করতে বলা হয়। কখনো, কখনো তাদেরকে একেবারে নিশ্চিত করা হয় যে তারা যেন সেই কথাগুলো মানছে তা আম আ নিশ্চিত করা হয়। কিন্তু পর্যবেক্ষণমূলক গবেষণায় এগুলো কিচ্ছু করা হয় না। পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণাতে যেটা করা হয় সেটা হচ্ছে ধরুন ২৫,০০০ লোককে নিয়ে তাদের যখন বেছে নেয়া হলো তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে, "আপনার কি খান?" তাদের জীবনধারা সম্পর্কে কতগুলো প্রশ্ন করে তার জবাবগুলো লিখে রাখা হলো। তারপরে তাদেরকে ছেড়ে দেয়া হলো যে, "ঠিক আছে, আপনি তাহলে এবারে যান।" এইবারে সেই লোক গিয়ে তার মতন জীবন ধারণ করছে নিজের মতন এবং গবেষকরা এরপরে তাকে ফলো করবেন। ফলো করবেন হচ্ছে যে প্রতি বছর খোঁজ নেবেন যে লোকটা এখনো বেঁচে আছে কিনা এবং তার শরীরের কি অবস্থা। তো কিন্তু প্রতিবারে তার সঙ্গে কথা বলার সময়ই যে তাকে জিজ্ঞেস করবেন যে, "আপনি খাদ্য অভ্যাসে কোনো পরিবর্তন করেছেন কিনা?" এ সমস্ত করবে না। তো ওই একবার যে অ্যাম উনি প্রশ্ন উত্তর দিয়েছেন এটাই তারা ধরে নেবেন যে উনি এই পুরো সময়টা ধরেই একই রকমের খাদ্যাভ্যাস করছেন। তো বুঝতেই পারছেন যে এই রকমের ধরে নিলে ব্যাপারটা তখন আর নির্ভরযোগ্য ব্যাপার হয় না। এইরকম ধরে নেওয়া তথ্য থেকে যদি আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাই তাহলে সেটাও একটা ধরে নেয়া সিদ্ধান্ত। মানে অনুমানের উপর নির্ভর করা সিদ্ধান্ত। তো ২য় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে এইরকম গবেষণা যেহেতু পরীক্ষাভিত্তিক গবেষণা নয়, সেই কারণে এখানে কোন জিনিস মানে কোনো একটা ঘটনা অন্য ঘটনার কারণ কিনা এই কথা এরকম গবেষণা থেকে বলাই যায় না। এটা এইরকম গবেষণা থেকে এটা বলাই যায় না। এটাকে বলা হয় hypothesis generating study অর্থাৎ এটা থেকে আমরা অনুমান করতে পারি। যেমন ধরুন, যদি কেউ আপনাকে বলে যে আ দেখা গিয়েছে যে সমুদ্র সৈকতে যেই দিন বেশি আইসক্রিম বিক্রি হয়, সেই দিন বেশি লোক ডুবে মরে। যদি এই কথাটা বলা হয়, তাহলে আপনি এখান থেকে যেটা জানেন সেটা হচ্ছে এই দুটো ঘটনা পাশাপাশি ঘটে। এই দুটো ঘটনা একই সঙ্গে ঘটতে দেখা গিয়েছে। কিন্তু একথা কিছুতেই বা এখান থেকে আমরা কিছুতেই এই কথা বলব না যে তাহলে আইসক্রিম যেদিন বেশি বিক্রি হবে বা বেশি বিক্রি আইসক্রিমের বিক্রিটা বাড়াটা, বেশি বিক্রি হওয়াটা আসলে বেশি মানুষের মৃত্যুর কারণ। যদি এ কথা বলে ফেলি তাহলে কিন্তু আমি একেবারে পুরো উল্টো কথা বলে ফেললাম। মানে এই কথাটা এই আম গবেষণা থেকে পাওয়াই যায়নি। তো উনি যেটা করলেন তিনি সেই ভুলটাই করলেন। যেখানে গবেষণায় দাবি করা হয়েছিল যে তারা দেখেছেন যেই লোকগুলো কম শর্করা খেয়েছে বলে দাবি করেছে, সেই লোকগুলোর ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা তারা বেশি দেখেছেন। যারা কম শর্করা খেয়েছে, তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা তারা বেশি দেখেছেন। কিন্তু এই লোকগুলো শুধুই মাত্র যে কম শর্করা খেয়েছে তা তো নয়। তাদের জীবনে আরো অনেক ঘটনা আছে। তাই না? সুতরাং এই যে এরকম গবেষণা যেহেতু এরকম একাধিক পরিবর্তনশীল থাকে মানুষের জীবনে এবং আমাদেরকে শেষ পর্যন্ত অনুমানটা হচ্ছে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের। তো
এই রকম গবেষণাগুলোকে সেজন্যে আমরা আম উম কিছুতেই নির্ভর করতে পারি না এগুলোর উপরে এবং এগুলোকে বলা হয় সেজন্যে অনুমান। আর যেহেতু এটা একটা অনুমান, প্রমাণ নয়, সেই কারণে সাধারণ মানুষের সামনে এটাকে উপস্থাপন করাটা অনৈতিক। এটা আসলে বোকামি। সাধারণ মানুষ এই কথা শুনে বিভ্রান্ত হবে। কারণ জিনিসটা প্রমাণিত নয়। প্রমাণিত নয় যে জিনিস, সেই জিনিস সাধারণ মানুষকে আমরা বলব কেন? তাই না? অথচ উনি প্রথমত আ এটা যে অ্যা কারণগত সম্পর্ক যে এই গবেষণা থেকে পাওয়া সম্ভব নয়, সেই ঘটনাটাকে অ্যাম উম আ কি বলে যে অগ্রাহ্য করলেন এবং উনি দাবি করলেন যে শর্করা খাওয়া কমিয়ে দেবার কারণে এই হৃদরোগে মৃত্যুর হার বেড়েছে। যেটা তিনি করতে পারেন না। এটা একেবারেই গবেষণাটার ভুল উপস্থাপন এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। হ্যাঁ, জি। এই যে সোশ্যাল মিডিয়ায় যেগুলো প্রচার হচ্ছে হ্যাঁ, আমরা সেটি অপপ্রচারের এবং ফলই এগুলো হ্যাঁ, আসলে। এবং যেটা দেখা যাচ্ছে যদি এই লো কার্বোহাইড্রেট কেটোজেনিক ডায়েট খাওয়া হয় তাহলে কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর ঝুঁকি কিন্তু 50% বেড়ে যাচ্ছে এবং ক্যান্সার হয়ে মৃত্যুর ঝুঁকি 35% বেড়ে যাচ্ছে। বেড়ে যায়। এখানে খেয়াল রাখবেন ব্রেইন স্ট্রোক হয়ে মৃত্যুর সংখ্যা আ অনেকটাই বেড়েছে বলে তিনি দাবি করলেন ৫০% তো আ ব্রেইন স্ট্রোকটার কারণ হিসেবে একটা কিছু থাকতে হবে এবং উনারা সাধারণত কিটোজেনিক ডায়েটে যেহেতু তুলনামূলকভাবে আমরা চর্বি বেশি খাই, তেল জাতীয় জিনিস মানে স্নেহ পদার্থ যেগুলোকে বলা হয় সেগুলো বেশি খাই। উনারা দাবি করেন যে স্নেহ পদার্থ বেশি খাওয়ার কারণেই এই স্ট্রোকটা হয়। তাই না? এটা উনার এই গবেষণা থেকে আম আ গবেষকরা দাবি করেছেন যে যারা কম শর্করা খেয়েছে তাদের মধ্যে আমরা এটা বাড়তে দেখেছি। তো কিন্তু তারা বলেননি যে কম শর্করা খাওয়ার কারণেই তাদের এটা হয়েছে। হ্যাঁ? তো যাই হোক কিন্তু কথাটা খেয়াল রাখবেন যে ব্রেইন স্ট্রোকের সংখ্যা এই গবেষণা দাবি করেছে যে বেড়েছে। এই কথাটা খেয়াল রাখবেন। আমরা পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলব। আচ্ছা। এটা হচ্ছে যে খুব বড় একটা গবেষণার ফল। একদম, একদম। তো সেজন্য আমরা বলবো যে এটি একটা অত্যন্ত বড় গবেষণা ২৫,০০০ অংশগ্রহণকারী নিয়ে করা গবেষণা। একটি বড় গবেষণা অবশ্যই। কিন্তু এটি গুণগত মানের দিক থেকে গবেষণার যে গুণগত মানের যে পিরামিড রয়েছে সেটাতে এটা একেবারে শেষের দিকে, তলার দিকে। এটা গবেষণার মানে অত্যন্ত নিম্নমানের গবেষণা। এখন নিম্নমানের গবেষণা কেন করা হচ্ছে? কারণ হচ্ছে আ এই পুষ্টি বিষয়টি নিয়ে আ মানুষের উপরে নিয়ন্ত্রিত উচ্চমানের নিয়ন্ত্রিত গবেষণা করাটা খুব কঠিন, কখনো, কখনো অনৈতিক। যদি আমরা ধরুন এরকম একটা গবেষণা করার প্রস্তাব করি যে, কোনো একটা খাবার খেলে মানুষের অ্যাম মৃত্যুর সংখ্যা কমবে বা বাড়বে। আমরা এখন এটা বোঝার চেষ্টা করছি। তা এখন এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই যে বিষয়টি আমাদের সামনে উঠে আসে সেটি হচ্ছে যে, যেই খাদ্যটি নিয়ে আমরা পরীক্ষা করার চেষ্টা করছি, এই খাদ্যটি খেলে তাহলে কারো মৃত্যুর ঝুঁকি কমতে পারে বা কারো মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। তো যদি এই খাবারটি খাওয়ার কারণে মৃত্যুর ঝুঁকি কমে, তাহলে যদি এদের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে আমরা খেতে না দিই, তাহলে বিষয়টা দাঁড়াবে যে অ্যাম আমরা তাদেরকে খানিকটা আম কি বলে? ফোন কল আসছে। আমরা তাদেরকে তাহলে খানিকটা বলে যে অ্যাম শব্দটা কি মাথায় আসছে না এই মুহূর্তে। ওই ফোনটা এসে খানিকটা আমাকে করে দিল আরকি। আম তাদেরকে একটা সুযোগ থেকে আমরা বঞ্চিত করলাম। হ্যাঁ, বঞ্চিত শব্দটা খুঁজছিলাম। যে ভালো খাবার, এটা খেলে উপকার হবে। আর ২ দলে ভাগ করে এক দলকে আমি এটা খেতে বলব, অন্য দলকে বলব না। তাহলে যারা খাচ্ছেন না, তারা তো ক্ষতির সম্মুখীন হবেন। সেটা একটা সমস্যা। আবার যদি ব্যাপারটা উল্টো হয় যে এই খাবারটা খেলে ক্ষতি হবার ভয়। তো এই অবস্থাতে আমি এই খাবারটা একজন মানুষকে খাওয়াবো পরীক্ষা করার জন্যে এবং তাতে যদি মানুষটার ক্ষতি হয়, তাহলে তো আমি পরীক্ষা করতে গিয়ে মানুষটার ক্ষতি করে ফেললাম। তো এই ক্ষেত্রে তখন যে এই গবেষণাটি তখন আর করা যায় না। কারণ নৈতিকভাবে এটা অনৈতিক যে আমি পরীক্ষা করার জন্য একটা মানুষের ক্ষতি করে ফেলব। সেজন্যেই এই যে আন্দাজ ভিত্তিক গবেষণা এগুলোর উপরে আমাদের নির্ভর করতে হয়। কিন্তু এগুলোর উপরে নির্ভর করার সময় যেন খুব খেয়াল রাখতে হয় যে এটা যে শক্ত উম জমিতে দাঁড়ানো তা কিন্তু না। এটা হচ্ছে অত্যন্ত নড়বড়ে একটা আম ভিত্তির উপরে দাঁড়িয়ে কথা বলা। তো সেজন্য এক্ষেত্রে আমাদের যে নিজেদের যে এই আমাদের এই কথাগুলো যে আসলে খুব বেশি নির্ভরযোগ্য নয়, এই কথাটা মনে রাখতে হয়। কিন্তু উনি মনে হচ্ছে সেটা ভুলে যাচ্ছেন এবং এই যে অত্যন্ত বড় গবেষণা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফেললেন। কারণ সাধারণ মানুষ মনে করবে তাহলে নিশ্চয়ই এই গবেষণার ফল খুব নির্ভরযোগ্য। অথচ তা কিন্তু নয়। দর্শক আপনি সোশ্যাল মিডিয়ায় কথাবার্তায় বিভ্রান্ত না হয়ে যেটা বললাম সুষম খাদ্য গ্রহণ করবেন জি। এবং আপনার
চিকিৎসক, আপনার বন্ধু, তার সাথে সরাসরি কথা বলে আপনি আপনার চিকিৎসা নেবেন। চিকিৎসক বন্ধু, আপনি যে চিকিৎসক, আপনি তো যদি টাইপ 2 ডায়াবেটিক রোগীদেরকে যে চিকিৎসা দিচ্ছেন, তাতে তাদেরকে মেরে ফেলছেন। এবং আপনার চিকিৎসায় যে আসলে টাইপ 2 ডায়াবেটিসের রোগীরা মৃত্যুবরণ এর মাত্রা বাড়ে, সেটা পরীক্ষাভিত্তিক গবেষণা থেকেই জানা গেছে। তো সেক্ষেত্রে যেই লোক রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, সে কি রোগীর বন্ধু? না। এবং প্রয়োজনে একজন সার্টিফাইড নিউট্রিশনিস্ট, একদম তার এটি সাথে কথা বলে আপনি আপনার খাদ্য তালিকা, খাদ্য প্রণালী আপনি গ্রহণ করবেন একজন সার্টিফাইড নিউট্রিশনে, যিনি পাশ করা নিউট্রিশনে। জি 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 এবং একজন চিকিৎসকের সাথে কথা বলে সেগুলো ভেরিফাই করে ওষুধপত্র অ্যাডজাস্ট করে সুন্দরভাবে আন্তর্জাতিক যে মানদণ্ড, আন্তর্জাতিক যে গাইডলাইন, সেটি সেটা অনুযায়ী চিকিৎসা করা, তাহলে কিন্তু বিভ্রান্ত হওয়ার এবং প্রতারিত হওয়ার কোনো কোনো আসলে সুযোগ সুযোগ থাকে না থাকবে না। আসলে। আন্তর্জাতিক গাইডলাইন কিন্তু কিছু নেই। এটা বিভিন্ন দেশ তাদের নিজস্ব গাইডলাইন তৈরি করে রেখেছে। যদিও সেই গাইডলাইনগুলো আসলে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন ছিল, তার খুব বাজে রকমের ফটোকপি। তো এই, এই গাইডলাইনগুলো যেখানে বিশ্বাসই করে না যে টাইপ 2 ডায়াবেটিস সেরে যেতে পারে, তাদের চিকিৎসায় আপনি সারবেন কি করে? তারা তো গাইডলাইনটাই লিখেছে এমন একটা মনোভাব ধরে যে এই রোগটাকে সারানো সম্ভব না। সুতরাং যেই কাজগুলো করলে অসুখটা সারতে পারে, সেই কাজগুলোর কথা তো তারা বলবেন না। তাদের সেটা জানাই নাই। তাই না? তো এই গাইডলাইন অনুসরণ করলে তাতে বিপত্তি হবে। আর দুঃখজনক যেটা সেটা হচ্ছে যে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এদের গাইডলাইন কিন্তু পরিবর্তন হয়েছে। এই যে সীমিত শর্করা ভিত্তিক বা কিটোজেনিক ডায়েট ব্যবহার করে রোগীরা যে ডায়াবেটিস থেকে মুক্ত হচ্ছেন, তারা তাদের গাইডলাইনে এখন সেটা স্বীকার করেন। এবং তারা এই কথাও বলেছেন যে এই সীমিত শর্করা ভিত্তিক খাদ্য অভ্যাসই টাইপ 2 ডায়াবেটিসকে ভালো করতে সবথেকে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। অথচ আমাদের দেশের চিকিৎসক আম অত বড় মানের গবেষকও নন। অথচ উনারা সেই কথাগুলো মানতে রাজি না। ফলে মানুষের ক্ষতি হচ্ছে। যে রোগীকে চিকিৎসা দিচ্ছেন সেই রোগীর অপচিকিৎসা হচ্ছে। এবং আসলে খাবার-দাবারের বিষয়গুলো যেটি রয়েছে যে, আমরা তো খাবার-দাবার এমন নয় যে ডায়াবেটিক রোগীর জন্য আলাদা একটি গ্রহ থেকে খাবার নিয়ে আসতে হবে। আপনি তো এই ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কিত বিশেষজ্ঞ নন। তাহলে আপনি এই বুদ্ধি দিয়ে এই বোকামি কেন করছেন? মানে আপনার বুদ্ধি শুনে মনে হচ্ছে একে তো নিজের চেহারা যদি দেখেন, রক্ত পরীক্ষা বোধহয় বহুদিন করেননি। আপনার TG, HDL রেশিওটা একবার চেক করে দেখবেন। আমার মনে হয় সেটা খুব ভালো হবে না। মানে ২ এর থেকে অনেক উপরে পাওয়া যাবে সেটাকে। আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনার দেহে বেশ কিছুটা ইনফ্লামেশন আছে। দাঁড়ালে বুঝতে পারতাম আপনার ভুঁড়িটা কত বড়, ভুঁড়িটা রয়েছে কিনা। আর ফ্যাটি লিভার তাহলে থাকার সম্ভাবনা। তো আ খালি পেটে ১৪ ঘন্টা উপোস করে তারপরে পরীক্ষা করে TG, HDL রেশিওটা আমাকে যদি একটু পাঠান, তাহলে আমি আপনাকে অ্যা বলতে পারবো আপনি কোথায় ভুল করছেন এবং কিভাবে সেই ঝামেলা থেকে বেঁচে আসতে পারেন। নিজের স্বাস্থ্যটাকে উদ্ধার করতে পারেন। দেখতে নাদুস-নুদুস, কিন্তু সেটাই কিন্তু সুস্বাস্থ্যের যে সূচক নয়, সুস্বাস্থ্যের লক্ষণ নয়। তাই না? তো ডায়াবেটিস বিষয়ে যেহেতু আপনি বিশেষজ্ঞ নন, আ ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কে আপনি যেহেতু বিশেষজ্ঞ নন, দয়া করে মত দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনার মতামত আপনার কাছে রাখুন। এই খাবারগুলোকেই আসলে নিয়ন্ত্রণের মাধ্যমে ওই যে দেখো জায়গাগুলো মতামত তাও পরিমিত দেবেই। পরিমাণ যেটি আপনার আসলে নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান দিয়ে থাকেন, সে অনুযায়ী করলে কিন্তু আসলে খুব বেশি এলোমেলো করার প্রয়োজন হবে না এবং মনে আমি করছি। একটা তথ্য দিয়ে জি, রাখি যে এই তথ্যটাও খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ৩ টে জিনিস আমি মনে রাখতে বললাম। ১ম এ উনি বলেছিলেন, চর্বি খাওয়াটা বেশি লোকে বেশি চর্বি খাচ্ছে যেন এটা ক্ষতিকর। দ্বিতীয় তিনি যেটা বলেছিলেন যে, যারা কেটোজেনিক ডায়েট করছে বা যারা সীমিত শর্করা ভিত্তিক ডায়েট করছে তাদের স্ট্রোকের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এর কারণেই লোকের স্ট্রোক হচ্ছে। আর তৃতীয় ইনফরমেশনটা হচ্ছে এখন যেটা বলবেন। যে এই যে লো কার্বোহাইড্রেট ডায়েটের কথা বলা হচ্ছে, তাই না, কেটোজেনিক ডায়েট, এবং যে গবেষণা ল্যান্সেট, আপনি জানেন যে ওয়ার্ল্ডের ৩টা মানে জার্নাল, হাই ইম্প্যাক্ট জার্নালের মধ্যে একটা। ল্যান্সেট ৩ টা হাই ইমপ্যাক্ট জার্নালের মধ্যে একটা। অর্থাৎ অত্যন্ত সম্মানিত আম স্বনামধন্য যে জার্নালগুলো তার মধ্যে একটা। জি। সো সেখানে কিন্তু যা তা গবেষণা কিন্তু প্রকাশিত না, না হয় না। সেটি যা তা গবেষণা সেখানে প্রকাশিত হয় না। এই কথাগুলো খেয়াল রাখবেন। সুযোগ সেই নেই। ল্যান্সেট গবেষণায় দেখা গেছে, সেই জার্নালে একটা প্রকাশনায় দেখা গেছে, যারা 40%-এর কম কার্বোহাইড্রেট খাচ্ছেন জি, জি। এবং যারা 70%-এর বেশি কার্বোহাইড্রেট খাচ্ছেন, তাদের কিন্তু উভয়ের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। এবং কেটো ডায়েটে থাকে মাত্র 10% কার্বোহাইড্রেট, জি। এসডিকে যেটা বলে, স্ট্যান্ডার্ড কেটো ডায়েট, সে কিন্তু 10% মাত্র কার্বোহাইড্রেট থাকে। এবং কেউ কেউ ওভার জিরাস আরো কম আরো কমিয়ে কার্বোহাইড্রেট দেয়। খায়। সো সেখানে দেখা যায় হ্যাজার্ড রেশিও 2 এর কাছাকাছি চলে আসে, মৃত্যুর ঝুঁকি শুরু হলো অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্টের
করার নাই। আমি সঙ্গে, সঙ্গে গান গেয়ে যাই। তারপরে এটাকে শুনতে না পারি, শুনতে না পারি, শুনতে না পারি। বিয়েবাড়ি দূরও যা জেলে গেলে বেড়ে বাঁচি। যাচ্ছে জি এবং আমাদের দেশে অন অ্যান অ্যাভারেজ 85% কার্বোহাইড্রেট খায় মানুষ, সেটাও আবার খারাপ। কেমন সেটাও বেশি 70%-এর বেশি কার্বোহাইড্রেট খেলেও কিন্তু মৃত্যুর ঝুঁকি বাড়বে, আবার 40%-এর কম কার্বোহাইড্রেট খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। কিন্তু সোশ্যাল মিডিয়া এমন অবস্থা হয়েছে যে কার্বোহাইড্রেট হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে পয়জন, এমনভাবে প্রচার করা হচ্ছে। রাইট এটা ঠিক না। আমাদের রেডি সোর্স অফ এনার্জি হচ্ছে কার্বোহাইড্রেট। রাইট সুতরাং সুস্থ থাকার জন্য মিনিমাম 40% কার্বোহাইড্রেট একজন সেটি মানুষকে সেটি কনজিউম করতে হবে। সেটি করতে হবে সো সেজন্য আমরা বলছি যে একজন সার্টিফাইড এবং উপযুক্ত একজন পুষ্টিবিদের সাথে কথা বললে কিন্তু ডায়েট ঠিক করা উচিত। কোনো ইউটিউবের ভিডিও দেখে আসলে ডায়েট ঠিক করা যথার্থ ঠিক হবে বলেছেন না। এবং আসলে সাময়িকভাবে সেটির একটি ম্যাজিক ফল পেলেও কিন্তু দীর্ঘস্থায়ী সময়ের জন্য কিন্তু তার ক্ষতিকর। ফলাফলটি ভালো নাও হতে পারে এ বিষয়ে তো ফলাফলটি ভালো নাও হতে পারে, ভালো কথা। আ সেরকম গবেষণা থাকলে তখন নিশ্চিতভাবে সে কথা বলেন। নয়তো শুধু একটুখানি ইঙ্গিত দিয়ে নেতিবাচক ইঙ্গিত দেওয়ার দরকার কি? ফলাফল ভালো নাও হতে পারে, ফলাফল তো ভালো হতেও পারে। তাই না? আচ্ছা, এখন উনি যে কথা বললেন যে, ল্যান্ডসেটে প্রকাশিত একটি গবেষণা মতে ৪০% এর কম খেলে ক্ষতি হবে, ৭০% এর বেশি খেলে ক্ষতি হবে। তো উনি দাবি করছেন, এই যুক্তিতে উনি দাবি করছেন যে, কেটোজেনিক ডায়েট করলে ক্ষতিটা আমাদের হবেই। তিনি সেরকমভাবেই দাবি করছেন। কিন্তু ল্যান্ডসেটের প্রকাশিত এই গবেষণাটার উপর ভিত্তি করে তিনি কি এই দাবি করতে পারেন? চলুন আমরা এবারে উনার কথা বাদ দিয়ে আ ওই গবেষণাটিকে দেখি, যেই গবেষণাটি নিয়ে তিনি কথা বলেছেন। এইটি হচ্ছে সেই গবেষণা ল্যান্ডসেটে যেটি প্রকাশিত হয়েছিল। এটির হেডলাইন হচ্ছে বা শিরোনামটা হচ্ছে ডায়েটারি কার্বোহাইড্রেট ইনটেক অ্যান্ড মর্টালিটি আ পার্সপেক্টিভ কোহর্ট স্টাডি অ্যান্ড মেটা অ্যানালিসিস। এক্ষেত্রে এটা প্রকাশিত হয়েছিল ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে। ঠিক আছে? তো এই গবেষণাটিতেই গবেষকরা, এটা কিন্তু কোনো পরীক্ষাভিত্তিক গবেষণা নয়। এই যে prospective cohort study দেখলেন? এটা হচ্ছে ওই আমি শুরুতে যেরকম বর্ণনা করছিলাম যে পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা, এটা তাই। তো এটার মেথডটা দেখলে বুঝতে পারবেন। এখানে এই স্টাডিতে ১৫,৪২৮ জন মানুষকে, প্রাপ্তবয়স্ক মানুষ যাদের ৪৫ থেকে ৬৪ বছর বয়স, তাদেরকে নিয়ে গবেষণাটি করা হয়েছিল। এই মানুষগুলো আমেরিকারই ৪ টি ভিন্ন কমিউনিটি থেকে এসেছিল। চা ইউ এ মানে ইউএস আমেরিকা দেশটারই ৪ টি ভিন্ন, ভিন্ন কমিউনিটি থেকে তারা এসেছিল। তাদেরকে ওই যে ডায়েটারি কোয়েশ্চেনিয়ার দিয়ে আম যখন এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তখন তাদেরকে ডায়েটারি কোয়েশ্চেনিয়ার দেওয়া হয়েছে এবং আ সেই যে প্রশ্নের যে জবাব তারা দিয়েছেন, সেই জবাবগুলোর উপর ভিত্তি করে বাকি যে হিসেব-নিকেশ সেগুলো করা হয়েছে। তো আ এক্ষেত্রে তারা যেটা বোঝার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে যে, যেকোনো কারণে মৃত্যুর যে কারণ বা সম্ভাব্য কারণ কি হতে পারে, সেগুলো তারা বোঝার চেষ্টা করছিলেন। আম উনারা এই শর্করা থেকে কতটা শক্তি গ্রহণ করা হচ্ছে এবং তার সঙ্গে এই অল কজ মর্টালিটি বা যেকোনো কারণে মৃত্যুর যে সম্পর্ক, সেটাকে বোঝার চেষ্টা করেছেন। অর্থাৎ শর্করা খাওয়া বাড়ালে বা কমালে এই মৃত্যুর সংখ্যা, যেকোনো কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে বা কমে কিনা, সেটাকে উনারা দেখার চেষ্টা করছেন এবং সেই সম্পর্কটা কেমন সেটা এখান থেকে অনুমান করার চেষ্টা করছেন। So, accounting for possible nonlinear relationship in this cohort, we further examined the association combining ARIC data with data for carbohydrate intake reported from 7 multinational prospective studies in a meta-analysis. তো পরবর্তীতে তারা একটি মেটা অ্যানালিসিসও করেছেন, যেখানে অন্য কতগুলো গবেষণায় যে উপাত্ত এসেছে সেগুলোকে একত্র করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা। তো গবেষণার আম দিক থেকে এটা সাংঘাতিক আম কি বলে যে উচ্চমানের গবেষণা নয়। কারণ এটাও পরীক্ষাভিত্তিক গবেষণা নয়। এটা হচ্ছে হিসাব-নিকাশের গবেষণা, পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা। এখানে যাদেরকে বলা হচ্ছে যে এরা অংশ নিয়েছে, এরা আসলে সক্রিয়ভাবে অংশ নেয়নি। এদেরকে জিজ্ঞেস করা হয়েছে কি খান, কি করেন এবং তারপরে তাদের জীবনে যে ঘটনাগুলো ঘটেছে তার সঙ্গে মিলানোর চেষ্টা করা হয়েছে যে তাদের খাদ্যের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো মিল রয়েছে কিনা। তো এই গবেষণাতে তারা দাবি করেছেন যে ৪০% কম হলে তারা দেখেছেন তাদের আ মতে, এই গবেষণা মতে তাদের হাতে যে উপাত্ত ছিল সেই উপাত্ত মতে ৪০% এর কম যারা খাচ্ছেন তাদের মৃত্যুর সংখ্যা তাদের বেশি দেখেছেন। যারা ৭০% এর বেশি খায় তাদেরও মৃত্যুর সংখ্যা বেশি দেখেছেন। সুতরাং তারা এই উপাত্তটিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন।
যেটি তারা করতে পারেন আসলে। তো এখন যেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এই যে তাদের চিত্রটা ছিল এরকম যে ৪০% থেকে কম খেলে মৃত্যুর ঝুঁকি, এই যে হ্যাজার্ড রেশিও যেটা ঝুঁকি, সেটা ক্রমান্বয়ে খুব দ্রুত বাড়তে থাকে। আর ৭০% এর বেশি খেলেও সেটা ধীরে, ধীরে বাড়তে থাকে। এই ১ হচ্ছে হ্যাজার্ড রেশিও নেই আসলে। এক্ষেত্রে ২ পক্ষেরই যারা বেশি খায়, কম খায় তাদের ঝুঁকি আসলে সমান। আর যদি কম খায় তাদের ক্ষেত্রে ঝুঁকিটা বাড়তে শুরু করেছে। আর খুব বেশি খেলেও বাড়তে শুরু করে। এটা হচ্ছে তারা তাদের গবেষণা থেকে এই অনুমানটা পেয়েছেন। এটা কিন্তু প্রমাণিত নয়। আচ্ছা, এই গবেষণাটিরই একটু পরে যদি এই গবেষণাটি ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ পুরোপুরি পড়তেন, তাহলে পিওর স্টাডি বলে আরেকটি স্টাডির কথা জানতে পারতেন। যেই স্টাডিটাতে অ্যাম দাবি করা হয়েছিল যে শর্করা বেশি খেলে হয়, এই মৃত্যুর ঝুঁকি বাড়ে। কিন্তু শর্করা কমিয়ে খেলে সেই ক্ষেত্রে তারা নিশ্চিত করে বলতে পারেননি যে এটাতে মৃত্যুর ঝুঁকি কমে কিনা। কিন্তু তারপরেও এই বর্তমান যে গবেষণার কথা বলছি আমরা, যেটার কথা ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ বললেন, এই গবেষণাটি দেখছিল কম বেশি দুদিক। আর পিওর স্টাডি যেটার কথা বললাম আমরা, সেটাতে দেখা হয়েছে বেশি হলে কি হয়? এবং বেশির ক্ষেত্রে ২ গবেষণারই কথা মিলেছে। ঠিক আছে? তো তবে এই গবেষণাটি পড়ার সময় যেহেতু আমরা ২য় এই পিওর স্টাডিটির কথা জানতে পারলাম এবং গবেষকরা এটাকে বেশ গুরুত্ব দিয়ে এটার কথা বলেছেন দেখলাম। তাহলে একজন অ্যাম প্রফেসরের অবশ্যই উচিত যে এই স্টাডিটাকেও গিয়ে একবার পড়ে আসি। এটাতে কি পাওয়া গিয়েছিল? তাই না? তো এখন সেই স্টাডিটাই আমি আপনাদের সামনে তুলে আনবো। দেখুন, এটা হচ্ছে সেই স্টাডিটা। দেখুন, এই স্টাডিটা কিন্তু ল্যান্ডসেটে প্রকাশিত। তার মানে এই স্টাডিটাও অত্যন্ত নির্ভরযোগ্য আম আ গবেষণা। ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ যেরকম করে বলছিলেন, সেইভাবে নির্ভরযোগ্য। তবে এইটাও যেহেতু পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা, সে কারণে এটার গুণগত মানও কিন্তু ওই আমি যে উচ্চমানের গবেষণার কথা বলি, এটা কিন্তু সেরকমের গবেষণা নয়। কিন্তু অন্য যে গবেষণাটা দেখালাম, তার সঙ্গে এটাকে তুলনা চলতেই পারে। কারণ এরা দুজনেই পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা। তার মানে আমি দুটো একই রকম জিনিসকে তুলনা করছি। তো এই গবেষণাটির নাম হচ্ছে বা শিরোনামটা ছিল অ্যাসোসিয়েশনস অফ ফ্যাটস অ্যান্ড কার্বোহাইড্রেট ইনটেক উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড মর্টালিটি ইন 18 কান্ট্রিজ ফ্রম 5 কন্টিনেন্টস, এবং সেটার নাম হচ্ছে PURE স্টাডি, পার্সপেক্টিভ কোহর্ট স্টাডি। ঠিক আছে? তো এই গবেষণাটিতে কয়েকটা কথা শুনলেন যেটা নির্দেশ করবে যে এই গবেষণাটা আরো বেশি নির্ভরযোগ্য গবেষণা। কেন? এটাতে ৫ টি মহাদেশের ১৮ টি দেশের মানুষকে নিয়ে গবেষণাটি করা হয়েছে। আর যদি আমরা এটার মেথড অংশটা দেখি, তাহলে এই স্টাডিটার নাম হচ্ছে দ্য প্রসপেক্টিভ আরবান রুরাল এপিডেমিওলজি। সেখান থেকেই PURE শব্দটা এসছে। স্টাডি ইজ আ লার্জ এপিডেমিওলজিক্যাল কোহর্ট স্টাডি অফ ইন্ডিভিজুয়ালস এজড 35 টু 70। আগেরটা ছিল ৪৫ থেকে ৬০ যদ্দূর মনে পড়ল। আর এটা হচ্ছে ৩৫ থেকে ৭০ বছর বয়সী মানুষ, তাদেরকে নিয়ে করা গবেষণা। যাদেরকে ২০০৩ সাল থেকে ২০১৩ সালের মধ্যে এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারা ১৮ টি দেশ থেকে এই মানুষগুলোকে বেছে নিয়েছিলেন, যাদেরকে ৭.৫ বছর ধরে অনুসরণ করা হয়েছে যে তাদের মৃত্যু আ বা অসুস্থ হওয়ার ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করার জন্যে, এবং তাদের ১,৩৫,৩৩৫ জনের, আগেরটা ছিল ১৫,০০০। আর এটাতে হচ্ছে ১,৩৫,৩৩৫ জন আ মানুষের যে খাদ্য অভ্যাস সম্পর্কিত তথ্য, যেটা কিনা আবার ভ্যালিডেটেড ছিল। ভ্যালিডেটেড মানে হচ্ছে তারা যে দাবি করেছে আমি এই খাই, ওই খাই, সেটাকে আবার যাচাই করা হয়েছিল। উদাহরণ দিয়ে বোঝাই তাহলে বুঝতে সহজ হবে। এই যে পিওর স্টাডি, এখান থেকেই জানা গিয়েছিল যে যেই মানুষগুলো সবচেয়ে দীর্ঘদিন বাঁচে, সেই মানুষগুলো দৈনিক আ গড়ে ২ থেকে ২.৫ চা চামচ পরিমাণ লবণ খায়। তো এখন প্রত্যেকেই যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে লবণ খান কিনা? তারা বলেছে, "হ্যাঁ, খাই।" কেউ বলেছে বেশি খাই, কেউ বলেছে কম খাই। কিন্তু গবেষকরা ওনাদের কথার উপরেই শুধু নির্ভর করে থাকেননি। ওনাদেরকে বলেছেন যে, "আপনারা সকালবেলায় ১ম যে প্রস্রাব করবেন, সেই প্রস্রাবটা এসে আমাদের ল্যাবরেটরিতে জমা দেবেন। তখন সেই প্রস্রাব পরীক্ষা করে, সেই প্রস্রাবের মধ্যে কতটা লবণ রয়েছে সেটা পরিমাপ করে গবেষকরা আ নির্ধারণ করতে সক্ষম হন যে, তারা যে কথাটা বলেছে, সেই কথাটা আসলে সঠিক কথা কিনা।" একজনের লবণ প্রস্রাবের মধ্যে দেখা যাচ্ছে ২ চামচ, আর তিনি বলছেন, "আমি তো লবণ খাই না।" যদি এরকম হয় তাহলে সেটা নির্ভরযোগ্য না। কিন্তু উনাদের গবেষণায় উনারা এরকম নিশ্চিত করেছেন যে এই তথ্যগুলো নির্ভরযোগ্য তথ্য। তাহলে এই বিচারেও অন্য যে গবেষণাটা তার তুলনায় এই গবেষণাটা উচ্চমানের। ঠিক আছে? তো এখন এই গবেষণায়ও দেখা হচ্ছিল যে মোট মৃত্যু এবং কার্ডিওভাস্কুলার যে ইভেন্ট,
সেটা হার্ট অ্যাটাক হতে পারে, সেটা হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে, আ ইত্যাদি, ইত্যাদি বা স্ট্রোক হতে পারে, হার্ট ফেইলিউর হতে পারে। এই ঘটনাগুলোর সঙ্গে খাদ্য, চর্বি এবং শর্করা খাওয়ার যে সম্পর্ক, এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা উনারা সেটাই এখান থেকে উদ্ধার করার চেষ্টা করছিলেন, অনুমান করার চেষ্টা করছিলেন। তো এখন চলুন দেখি এখান থেকে কি পাওয়া গিয়েছিল। এই গবেষণায় একটু আগেই তো বললাম যে শর্করা খাওয়া বাড়ালে ক্ষতি হয়, এটা ওনারা পেয়েছেন। যেটা ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ যে গবেষণাটির কথা বলেছেন সেখানেও পাওয়া গিয়েছিল। কিন্তু এই গবেষণায় আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে যে চর্বি, এই যে এখান থেকে এই কথাগুলো যদি একটু পড়েন, কতটা চর্বি আমরা খেয়েছি তার সঙ্গে অ্যাম দেখা গিয়েছে যে মৃত্যুর ঝুঁকি আসলে কমে। Intake of total fat and each type of fat was associated with lower risk of total mortality. তার মানে হচ্ছে চর্বি যারা বেশি খেয়েছে সেই মানুষগুলোর মধ্যে, তেল চর্বি যেটাই বলুন আরকি, সেই মানুষগুলোর মধ্যে মৃত্যুর সংখ্যা কম দেখা গিয়েছে। তো তার মানে একটু আগে ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ আমাদের সামনে যে দাবি করলেন চর্বি বেশি খাচ্ছে, এটা ক্ষতিকর। এখানে দেখা গেল চর্বি যারা তুলনামূলকভাবে বেশি খেয়েছে, তাদের মৃত্যুর সংখ্যাটা কম বলে এই গবেষণা, যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ বা নির্ভরযোগ্য গবেষণা, এটা ২০১৭ সালে প্রকাশিত। সুতরাং অন্য যে গবেষণাটা তার আগে এটা প্রকাশিত হয়েছে। তো এই গবেষণা দাবি করছে যে অ্যা উম মৃত্যুর সংখ্যা বরং কমেছে যারা চর্বি বেশি খেয়েছেন। আচ্ছা, সঙ্গে, সঙ্গে অ্যা তারা যে কথা বলছেন সেটা হচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাট, ঘি, মাখন, নারকেল তেল, মাংসের সঙ্গে যে চর্বি আসে সবগুলি হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। হায়ার স্যাচুরেটেড ফ্যাট ইনটেক ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ লোয়ার রিস্ক অফ স্ট্রোক। তো কিটোজেনিক ডায়েট যেখানে আমরা চর্বি বেশি করে খাই, সেখানে এই গবেষণা মতে, অত্যন্ত উচ্চমানের গবেষণা, ল্যান্সেটে প্রকাশিত গবেষণা, তার মতে তারা বলছেন, তারা দেখেছিলেন যে চর্বি বাড়িয়ে খেলে স্ট্রোকের সংখ্যা কমে। এই স্যাচুরেটেড ফ্যাট খেলে স্ট্রোকের সংখ্যা কমে। সুতরাং এই কথা একবার উনি পড়লে, তাহলে তো ওই যে চর্বি লোকে বেশি খাচ্ছে, ঘি, মাখন বেশি খাচ্ছে, এটা ক্ষতিকর। এই কথাটা তো তিনি বলতে পারতেন না, তাই না? তার মানে এই গবেষণাটা উনি পড়েননি। এজন্যই আমাদেরকে তেল চর্বি বেশি খাচ্ছে এই বিষয়টাকে নিয়ে উনি একটু নেতিবাচকভাবে তথ্যটা আমাদের দিলেন। তো তাহলে এবং সঙ্গে এই যে টোটাল ফ্যাট অ্যান্ড স্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটস ওয়্যার নট সিগনিফিকেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ রিস্ক অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অর কার্ডিওভাস্কুলার ডিজিজ মর্টালিটি। হৃদরোগজনিত মৃত্যু বা ওই হার্ট অ্যাটাক যেটাকে আমরা বলি, সেই ঘটনাগুলোর সঙ্গে কতটা চর্বি আপনি মোট খান, স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি কতটা খান, অসম্পৃক্ত চর্বি কতটা খান, এগুলোর মধ্যে কোনো সম্পর্ক, নির্ভরযোগ্য সম্পর্ক উনারা খুঁজে পাননি। তার মানে অ্যাম বা এগুলোকে বেশি করে খেলে আমাদের মৃত্যুর ঝুঁকি, এই যে আ এমআই হয়ে বা কি যেন বলে? হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়বে, এইরকম কোনো প্রমাণ উনারা এখানে খুঁজে পাননি। কোনো ইঙ্গিত উনারা খুঁজে পাননি। অনুমান করতে পারেননি। বরং চর্বি যারা বেশি খেয়েছে তাদের মৃত্যুর সংখ্যা কমেছে। তাহলে কিটোজেনিক ডায়েটে যখন আমরা চর্বি বাড়িয়ে খাবো, আমাদের তো তাহলে মৃত্যুর সংখ্যা কমার কথা। এই গবেষণার মতে অত্যন্ত নির্ভরযোগ্য দা আ আ গবেষণা। ওই অন্য গবেষণার তুলনায় এটা অনেক বেশি নির্ভরযোগ্য গবেষণা। তো এবারে কি আপনারা মেলাতে পারছেন যে আমি যে কারণে আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম, চর্বি বেশি খাওয়াটা ক্ষতিকর এরকম দাবি উনি করেছেন। অথচ গবেষণা বলছে সেই দাবি উনি করতে পারেন না। তারপরে ল্যান্সেটে প্রকাশিত গবেষণা, এটাও ল্যান্সেটে প্রকাশিত গবেষণা। তো আগেরটাকে যদি আপনি গুরুত্ব দিয়ে দেখেন, এটাকে তো গুরুত্ব দিয়ে দেখার দরকার ছিল। তাই না? আর অ্যা তো এই যে এইভাবে করে এখান থেকেও আমরা আসলে কোনো কারণ খুঁজে পাইনি এবং সেজন্যই গবেষকরা কিন্তু অ্যাসোসিয়েটেড শব্দটা ব্যবহার করেছেন। দুটো ঘটনাকে আমরা একসঙ্গে ঘটতে দেখেছি। একথা উনারা বলছেন। কিন্তু উনারা বলছেন না যে একটা ঘটনা আরেকটা ঘটনার কারণ। অথচ ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ এই কথাটা কিন্তু বলেছেন যে, শর্করা কমিয়ে খাচ্ছে কারণে তাদের হৃদরোগের অ্যা সংখ্যা বেড়ে গিয়েছে। যে কথাটা উনি বলতে পারেন না। তো অ্যাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ওনারা এই যে বিভ্রান্তিকর এবং খানিকটা অসত্য, কখনো অসম্পূর্ণ তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন এবং আ এই বিভ্রান্তির কারণে সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে। আমি এই যে চ্যানেল 24 এই ভিডিওটিকে ইচ্ছে করেই আসলে এই দুটো গবেষণাকে তুলনা করেছি। তার কারণ হচ্ছে চ্যানেল 24 থেকে আমার সঙ্গে কথা বলবে বলে বলেছিল ফোনে, কিন্তু তারপর আর খোঁজ করছে না।
তো তারা আমাদের কথা শুনতে চান না। তো আমি এই উ তুলনাটা যে তুলনা এই চ্যানেল 24 এর যে এই অনুষ্ঠানের পরিচালক যিনি ছিলেন, তার সামনে আমি করে দেখাতে পারতাম। তো তিনি যেহেতু আমার সঙ্গে কথা বলছেন না, সেজন্যে সবার সামনেই আমি এটা তুলে ধরছি, যাতে করে উনিও চাইলে দেখতে পাবেন হয়তো এবং বুঝতে পারবেন যে অপতথ্য প্রচার করে তিনি দেশের মানুষের ক্ষতি করছেন। চ্যানেল 24 এবং এর মতো অন্য যে চ্যানেলগুলো রয়েছে যারা ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ বা ওনার মতন যে কার্ডিও কি যেন এন্ডোক্রিনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট রয়েছে তাদেরকে ডেকে এনে তাদের মতামত নিয়ে সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্ত করছেন তাতে মানুষকে ঠেলে মৃত্যুর দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের উপকার করা হচ্ছে না। তো যাই হোক এই ছিল আজকের আ পর্যালোচনা। অনেক লম্বা ভিডিও কিন্তু বুঝতেই পারছেন যে অনেকগুলো কথাকে পর্যালোচনা করতে হলো। আমি শুধু প্রার্থনা করছি যে উনারা তো আমাদের সঙ্গে কথা বলবেন না। তো কোনোভাবে যদি আমার ভিডিও দেখে উনার আ এই বোধ উদয় হয় আ যে উনি এই অন্যায়টি না জেনেই হয়তো কিন্তু একটা অন্যায় কাজ তিনি করছেন। উনার কথার কারণে লাখ, লাখ মানুষ মৃত্যুর কবরের দিকে হেঁটে এগুচ্ছে। উনার কথা অনুসরণ করার কারণে এবং উনার এই বিষয়টি অনুধাবন করে, উনার ভুলটা স্বীকার করে সকলকে সঠিক যে খাদ্য অভ্যাস সেটা অনুসরণ করতে উৎসাহিত করা উচিত। কিটোজেনিক ডায়েট সম্পর্কে সমালোচনা করার আগে কিটোজেনিক ডায়েটটা সম্পর্কে বিস্তারিত শেখা উচিত। চাইলে আপনি অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটা করে নিতে পারেন আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে। করে তারপরে সমালোচনা করবেন। তো না জেনে, না শিখে সমালোচনা করাটা তো কোনো আ বুদ্ধির কাজ হলো না। আর যেখানে আপনার অপতথ্যের কারণে মানুষের মৃত্যু হবে, সেক্ষেত্রে মানে আইনগতভাবে আপনাকে যদি ঘাড়ের মধ্যে ধরতে নাও পারি, তারপরেও তো আপনার নিজের তো বিবেক আছে। নিজের তো বোঝা উচিত। তাই না? আজকে এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।